নমস্কার। 21শে বিবেকানন্দ এটি আমার নিজের ইউটিউব চ্যানেল। আপনাদের কাছে অনুরোধ, আপনারা লাইক করবেন, বেল আইকনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা কেন করলাম সে বিষয়ে একটু বলা দরকার। আমি বিবেকানন্দ চর্চা শুরু করি যখন আমি ক্লাস 9-এ পড়ি সেন্ট লরেন্স হাই স্কুলে 1976 সালে। তারপরে দীর্ঘ বিবেকানন্দ পরিক্রমায় বহু মানুষের সান্নিধ্যে এসেছি। রামকৃষ্ণ মঠ এবং মিশনের বরিষ্ঠ সন্ন্যাসীদের সান্নিধ্যে এসেছি, বহু গুণী মাস্টারমশাইদের সান্নিধ্যে এসেছি এবং বিবেকানন্দ গবেষক দুজন শ্রেষ্ঠ মানুষ শঙ্করী প্রসাদ বসু এবং মারি লুই বার্ক তাদের সংস্পর্শে আসি। আমার নিজের মনে হয় যে বিবেকানন্দের যে পুনর্মূল্যায়ন শুরু হয়েছে যুবকদের মধ্যে, যাদের আমরা জেন জেড বলি, সেইখানে আমাদের কিছু দায়িত্ব থেকে যায়। আধুনিক প্রজন্মের ছেলেমেয়ে তারা বিবেকানন্দকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে, স্বামীজিকে নিয়ে নতুনভাবে পড়াশোনা করছে, স্বামীজিকে নিয়ে চিন্তা ভাবনা করছে। গেঞ্জিতে স্বামীজির মুখ, মগে স্বামীজির মুখ, চাবির রিংয়ে স্বামীজি, বুকমার্কে স্বামীজি, নানাভাবে স্বামীজির কথা বলা হচ্ছে। মজার কথা হচ্ছে যে সুভাষচন্দ্র বসু তিনিও বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি সেই যুগের সবচেয়ে আধুনিক ছাত্র ছিলেন। সেই যুগের ভাষায় তিনি ছিলেন জেন জেড। আবার এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা তারাও বিবেকানন্দ পড়ে অনুপ্রাণিত হচ্ছে। সুভাষচন্দ্র বলেছিলেন বিবেকানন্দ অতীতের সঙ্গে বর্তমানের যোগ স্থাপন করেছেন। অনেকেই মনে করেন যে বিবেকানন্দে ফিরে যাওয়া মানে অতীতকে ফিরে যাওয়া। মোটেই তা নয়। বিবেকানন্দ এত আধুনিক ছিলেন যে যদিও বিংশ শতাব্দীর মাত্র 1.5 বছর দেখতে পেরেছিলেন, তারপর পৃথিবী অনেকখানি এগিয়ে গেছে, তবুও বিবেকানন্দ সেই কথাগুলো আমাদের কানে বাজে এবং যদি অনুসরণ করতে পারি তাহলে জীবনটা অনেক মসৃণ হয়। একটি নতুন শব্দ উঠেছে এখন, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বলা হচ্ছে আমাদের সব সমস্যার এআই সমাধান করে দেবে। চিকিৎসা বিজ্ঞানে বা চিকিৎসা ক্ষেত্রে এআইয়ের বড় ভূমিকা আছে। হিসেব রাখার ক্ষেত্রে, আমাদের পেশাগত কাজের ক্ষেত্রে এআইয়ের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু ব্যক্তিগত সম্পর্কে যে দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে, পাশের মানুষের যন্ত্রণা, পাশের মানুষের কষ্ট, পাশের মানুষের দুঃখ আমরা যে বুঝতে পারছি না, সেখানে এআইয়ের বড় কিছু একটা ভূমিকা নেই। বিবেকানন্দ বলেছিলেন তাই জন্যে যে প্রথমে সোশ্যাল এবং মরাল রেসপন্সিবিলিটি বাড়ানো। আমেরিকা থেকে ফিরে এসে ম্যাড্রাসে একটি বক্তৃতা দেন, বিষয় ছিল আমার সমরনীতি, মাই প্ল্যান অফ ক্যাম্পেইন। সেই মাই প্ল্যান অফ ক্যাম্পেইনে স্বামীজি বলছেন প্রথমে ধর্মদান, তারপর প্রাণদান, তারপর বিদ্যাদান, তারপর অন্নদান। এই ধর্মদানটা হচ্ছে প্রথম, তারপর বিদ্যাদান, তারপর প্রাণদান, তারপর অন্নদান। ধর্মদান মানে এথিক্যাল অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে মানুষ কোনটা ভালো কোনটা খারাপ এই বোধ চলে যাচ্ছে এবং এই চলে যাওয়ার ফলে একটি বিরাট জনগণের বিরাট গোষ্ঠী তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছে। বিবেকানন্দ আমাদের শেখান কোনটি গ্রহণীয় কোনটি বর্জনীয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্বামীজি যে কথাই বলেছেন তার কেন্দ্রবিন্দুতে বসে আছে মানুষ। মানুষের উন্নতি করা, মানুষকে আপন করে নেওয়া, মানুষকে ভালোবাসা, সেটি বিবেকানন্দের শিক্ষা। বি গুড অ্যান্ড ডু গুড, দ্যাট ইজ দ্য হোল অফ রিলিজিয়ন। ধর্মের এই সংজ্ঞা কেউ দিতে পারেননি। নিজে ভালো হও, এটাই হচ্ছে আসল ধর্ম। স্বামীজি একটি চিঠি লিখেছিলেন মহীশূরের মহারাজাকে। তিনি তখন ইউরোপে রয়েছেন। খবর পেলেন যে মহীশূরের মহারাজা তার বাড়ির কয়েকটি ঘর খুলে দিয়েছেন, দরিদ্র ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করবে। স্বামীজি তাকে অভিনন্দিত করে একটি চিঠি লেখেন। তাতে স্বামীজি বলেন, এই জীবন কদিনের, জীবনের চাকচিক্য কদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। দিস লাইফ ইজ শর্ট, দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর অল ট্রান্সিয়েন্ট, বাট দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দি রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। এবং তিনি বলেন যে রাজা, আপনার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি
দারিদ্র্য এবং অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ ভারতীয়র জন্য আপনার মন যেন আরো গভীরভাবে অনুভব করে। এই যে অনুভবী মন তৈরি করা, সেটি হচ্ছে বিবেকানন্দ। দেখা যাচ্ছে যে শিক্ষা যত, তার পরিসর যত বাড়ছে, যত মানুষ শিক্ষিত হচ্ছে, তত তার হৃদয় সংকীর্ণ হয়ে যাচ্ছে। এটি শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের সমস্যা নয়, এটা সমগ্র পৃথিবীর সমস্যা। এবং সেইখানে আমরা বিবেকানন্দকে আনতে পারি। এমন কোনো সভ্যতা কখনো হবে না যেখানে মানুষকে অত্যাচার করো, মানুষকে ঘৃণা করো, মানুষকে অপমান করো, তার কোনো মতবাদ বলবে। যতদিন মানুষ বেঁচে থাকবে, মানুষের চোখের জল মোছাতে একদল মানুষ এগিয়ে আসবেন, এবং যারা এগিয়ে আসবেন তাদের অনুপ্রেরণা দেবেন বিবেকানন্দ। স্বামীজি বলেছিলেন, আমি কোনোদিন কর্ম থেকে ক্ষান্ত হব না যতদিন না পৃথিবীর মানুষ ঈশ্বরের সাথে একত্ব অনুভব করছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাতে থাকব। আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি নানাভাবে স্বামীজিকে আপনাদের সামনে উপস্থাপিত করব। স্বামীজিকে নিয়ে অনেক আধুনিক বই বেরোচ্ছে, সেই বইয়ের কথা এখানে আমি আলোচনা করব। যেমন চতুর্বেদী বদ্রীনাথ, খুব যে বেশি মানুষের বই পড়েন তা না, কিন্তু অসাধারণ বই লিখেছেন। সম্প্রতি আমি দুখণ্ডে বই পড়লাম, সেটি স্বামীজিকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। সেই বইগুলোর কথা নিয়ে আমি আলোচনা করব। আমি আলোচনা করব বিভিন্ন বিবেকানন্দের জীবনের দিক নিয়ে, যেটি এখনকার প্রজন্মের ছেলেদের বা মেয়েদের অনুপ্রেরণা দিতে পারে। স্বামীজি বারবার বলছেন ভয় শূন্য হও। দেখা যাচ্ছে যে মানুষ দুটি ব্যাধিতে আক্রান্ত। এক, অজানা ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সে বুঝতে পারছে না কি করবে, সব সময় একটা ফিয়ার অফ ডিফিট অ্যান্ড ফিয়ার অফ ডেথ। আরেকটি হচ্ছে সে বড় অশান্ত, সে ছটফট করছে। বিবেকানন্দ পড়লে এই ভয়টা আমাদের কেটে যায়। বিবেকানন্দ পড়লে মানুষ শান্তি পায়, এটি পরীক্ষিত সত্য। তাই নতুনভাবে আমরা বিবেকানন্দ নিয়ে আলোচনা করব। আমি সপ্তাহে 3 দিন আসব, সোম, বুধ এবং শুক্র, 8 মিনিট করে বলবো, এবং সেই 8 মিনিটের মধ্যে দিয়ে নতুনভাবে বিবেকানন্দকে আমরা আবিষ্কার করার চেষ্টা করব, চেনবার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব, এবং বিবেকানন্দের সঙ্গে আত্মীয়তা এবং বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করব। একবার যদি বিবেকানন্দ জীবনে বন্ধু হয়ে যান, সেই মানুষের আর কোনো বিপদ থাকে না। সেই বন্ধুত্ব আমরা কিভাবে তৈরি করতে পারি, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন। আবার আপনাদের অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকনটিকে ক্লিক করার জন্য এবং লাইক দেওয়ার জন্য। তাহলে আমরা প্রেরণা পাবো এবং এগিয়ে যাব স্বামীজির কথা নিয়ে। এটি মুখবন্ধ। এরপরে আমরা প্রত্যেক সপ্তাহে 3 দিন করে আসব, স্বামীজির কথা নিয়ে বলবো। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি।